ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.1। উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। হাসিনা আমলে সরকারের উচ্চ প্রবৃদ্ধি দাবি জালিয়াতি। রয়টার্সে ডক্টর ইউনূস বললেন, সম্পদ পুঞ্জীভূতের ধারণা এড়িয়ে চলার অর্থনীতির কথা। তরুণ প্রজন্মের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। 18 নয় 16 বছরই ভোটাধিকারের পক্ষে ডক্টর ইউনূসের। রাজনীতিতে নতুন টানাপোড়েন, অন্তর্বর্তী নাকি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন, এমন দাবি আরেকটি 111-এর ইঙ্গিত। তথ্য উপদেষ্টার স্ট্যাটাস। কুষ্টিয়ার এক শিক্ষকের বাড়ি দখল করে চাঁদা দাবি আওয়ামী লীগ নেতার। দাঁড়ে দাঁড়ে ঘুরে মিলছে না সমাধান। সমুদ্রে বাড়ছে অনুমোদনহীন ট্রলি বোটের দাপট। নিষিদ্ধ জাল ব্যবহারে ধ্বংস হচ্ছে পোনা মাছ। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত। অবৈধ অভিবাসন ইস্যুতে কঠোর ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে মোতায়েন হতে পারে 10,000 সেনা। যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত 1:25 ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, সিলেট, শেরপুর, ফেনী সহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি। ভূমিকম্প আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলক্যানো ডিসকভারি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এটি মাটির 112 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.1। পরিযায়ী পাখির কলতানি মুখর ঠাকুরগাঁয় রামরাই দিঘি। জলাশয় জুড়ে পাখিদের মেলা, উপভোগে ভিড় করেছেন দর্শনার্থীরা। দর্শক, এই নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ছিল জালিয়াতি। এই উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দায়ী করেন তিনি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। বলেছেন, 2009 সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য তাকে হস্তান্তরের দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। রয়টার্সকে বলেন, তিনি আরও জানান, দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছেন শেখ হাসিনা। কেউ তখন প্রশ্ন করেনি। এটা মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয়। নতুন বাংলাদেশের সংস্কার নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচন, আইন, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি। এ সময় নতুন প্রজন্মের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের কাজ করছে বলে জানান তিনি। বলেন, 18 নয় 16 বছরই ভোটাধিকারের বয়সসীমা হওয়া উচিত। নীরব দাসের প্রতিবেদন। বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনি। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে নতুন বাংলাদেশের পরিস্থিতি ও রাজনীতির নামে হাসিনা রেজিমের বর্বরতা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার গত 1.5 দশকে বাংলাদেশকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছে। তিনটি কারচুপিপূর্ণ নির্বাচন দিয়ে টিকে থাকে ক্ষমতায়। সবশেষ 2024 সালে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানো হয় বলেও তুলে ধরেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হাসিনা শুধু মানুষ হত্যা করেনি, অর্থ পাচার ছিল তার মূল কুকর্ম। ব্যাংকগুলিকে ভয় দেখিয়ে বিভিন্ন অবৈধ পথে টাকা পাচার করেছে তার দোসররা, গ্রাস করেছে অর্থনীতিকেও। তবে সাধারণের সহযোগিতায় ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি আরো বলেন, হাসিনার বিরুদ্ধে যে বা যারাই দাঁড়িয়েছে সবার উপরে আইনের অপব্যবহার করে চালানো হয়েছে গুম ও খুন। তার জন্য লাখ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। আমি নিজেও তার শিকার, যার বিরুদ্ধে শেষ মুহূর্তে সাধারণ মানুষ শক্ত অবস্থান নেয়। তরুণদের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান ডক্টর ইউনূস। বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সংস্কার কমিশন নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণ দ্রুত চাইলে 2025-এর শেষে আর পূর্ণাঙ্গ সংস্কার চাইলে 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব বলে জানান তিনি। তরুণদের নিয়ে আসার কথা বলেন ইউনূস, কারণ তাদের জন্যই এই বিপ্লব সম্ভব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি কেন্দ্রের কোনো যোগসাজশ ছিল না। এর প্রজন্ম শক্তিশালী প্রজন্ম। বিপ্লবের সঙ্গে সরকার গঠন করতে চায় তারা, দেশের দায়িত্ব নিতে চায় তারা। প্রযুক্তি তাদের শুধু বাংলাদেশি নয়, বৈশ্বিক নাগরিক হিসেবে পরিণত করেছে। আমি মনে করি 18 নয় 16 বছরে ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া উচিত তাদের, কারণ তাদের চিন্তা প্রযুক্তির সঙ্গে বেড়েছে। তারা বাম, ইসলামী বা কোনো রাজনৈতিক মতাদর্শের নয়, বরং সবাই এক হয়েই বাংলাদেশের জন্য এগিয়ে আসে। এছাড়া চাকুরির জন্য শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করে তাদের মেধা চাপিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি নির্ভর ও বাস্তবমুখী করার উপর জোর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আবারও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচনে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না এবং ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এই কথা আমি গতকালও বলেছি। আমাকে একজন সাংবাদিক ভাই এই প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন, যারা মানুষের অধিকারের জন্য প্রাণ দেয় তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্যে দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে
যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এদিকে প্রেস ক্লাবে অন্য একটা অনুষ্ঠানে জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে। এ সময় দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক না গলাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি 111 খুঁজছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া লেখেন, সরকার থেকে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারাও, তেমনি রাজনৈতিক দলেরও সরকারের কাছে হস্তক্ষেপ অনুচিত। বিস্তারিত প্রতিবেদনে। যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করতে ব্যর্থ হয় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকার প্রসঙ্গে আবারও কথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলতে কারণ আছে, কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে পাল্টা মন্তব্য করলেন জুলাই আন্দোলনের ছাত্রনেতা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম আরও লেখেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছিল। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিল। উপদেষ্টা নাহিদ ইসলামের পোস্টটি শেয়ার করেন হাসনাত আবদুল্লাহ। অন্য এক পোস্টে তিনি বলেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক ফেসবুক পোস্টে লিখেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও, একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উঠেছে স্কুল শিক্ষকের বাড়ি দখলের অভিযোগ। ৩ বছর ধরে জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়ি দখল করে লাগিয়ে রেখেছেন তালা। দখল ছাড়তে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। দীর্ঘদিন ধরে নিজ বাড়ি ফেরত পেতে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় এই স্কুল শিক্ষক, তবুও মিলছে না সুরাহা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসানের তিতাসের রিপোর্টে জানব বিস্তারিত। কুষ্টিয়া শহরতলির বাড়াদি এলাকার স্কুল শিক্ষক কাজী রেজাউল করিম ২০২৩ সালে ওই এলাকাতেই একটি জমিসহ বাড়ি কেনেন তিনি। তবে সেই বাড়ির দিকে চোখ পড়ে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক ওই আওয়ামী লীগ নেতা বাড়িটি দখল করে লাগিয়ে দেন তালা। সে সময় ওই স্কুল শিক্ষক প্রশাসন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও উদ্ধার করতে পারেনি তার দখল হওয়া বাড়িটি। আমার নাম খারিজ, আমার দলিল সব কিছু আমার আছে। হঠাৎ করে ওয়ার্ড আওয়ামী লীগের
সাবেক সেক্রেটারি মঈনুদ্দিন আর তার অনুসারীরা এসে আমার বাড়িটায় তালা দিয়ে দেয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন গ্রেপ্তার হলে বাড়িটি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করে স্কুল শিক্ষক রেজাউল। তবে সে আশাও পূরণ হয়নি তার। আওয়ামী লীগ নেতা মঈন জেলে থাকলেও তার সহযোগীরা এখনও দখল করে রেখেছে বাড়িটি। দখল ছাড়তে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদাও। মঈন জেল হাজতে থাকলেও তার অনুসারীরা, তার ভাই ভাস্তিরা আমাকে জোর করে আমার বাড়িটা দখলে রেখেছে এবং বাড়ি ছাড়বে মর্মে আমার কাছে বিভিন্ন 5 লাখ টাকা দাবি করেছে। এতদিন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মঈনের দাপটে কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও এখন স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতার দখলকৃত স্কুল শিক্ষকের বাড়িটি উদ্ধারে প্রশাসনের পদক্ষেপ চায় তারা। বাড়িটা হচ্ছে রেজা মাস্টারের। মঈন আওয়ামী লীগ নেতা সেক্রেটারি মঈন দখল করে তালা মারি রাখেছে। ওনার বাড়িটা তাড়াতাড়ি জন্য প্রশাসন দেখে মুক্ত করে দেয়। তবে এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ওই স্কুল শিক্ষককে সব ধরনের আইনগত সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। তিনি আমাদের কাছে যদি আবেদন করেন, তার আবেদন এবং তার যে সমস্ত ডকুমেন্ট আছে, জমির কাগজপত্র আছে, অর্থাৎ খাজনা, দাখিলা বা অন্যান্য যে সমস্ত কাগজ থাকার কথা, ওইগুলি যাচাই বাছাই সাপেক্ষে ওনার প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষকের বাড়ি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বাড়িটি দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সমুদ্রে দিন দিন বাড়ছে অনুমোদনহীন ট্রলি বোটের দাপট। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার কারণে ধ্বংস হচ্ছে পোনা। গবেষকরা বলছেন অগভীর সমুদ্রে ট্রলি বোট দিয়ে মাছ শিকার করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। ভেস্তে যাচ্ছে মাছ উৎপাদন বাড়ানোর সরকারি পরিকল্পনা। রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সমুদ্রে মাছ শিকার শেষে বরগুনার পাথরঘাটার বিভিন্ন স্থানে নোঙর করে আছে অসংখ্য অনুমোদনহীন ট্রলিং বোট। এসব বোটে নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে শিকার করা হচ্ছে মাছ। মারা যাচ্ছে পোনা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অনিয়ন্ত্রিত মাছ শিকারের কারণে সমুদ্রে মাছের ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। এই অবস্থা চলতে থাকলে সমুদ্র হয়ে পড়বে মাছ শূন্য। বাংলাদেশে এমন ট্রলিং হয়েছে, ইলিশ মাছের ডিম পর্যন্ত ওরা নিয়ে আসে। এখন বাংলাদেশের ট্রলিং বন্ধ না করলে মৎস্য ব্যবসা বন্ধ হয়ে যাবে। গড়ি ফেসের জাল তো এগুলো টানলে মানে পোনা পর্যন্ত, মাছের পোনাটা পর্যন্ত জালে চললে। চিটাগাংয়ের যে বড় বড় জাহাজ আছে, ট্রলিং জাহাজ, ওইগুলা খুব ক্ষতি করে সাগরের। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা টিরিপে জাল ক্ষতি হইতে থাকে প্রত্যেকটা ট্রলারে। গবেষকরা বলছেন নীতিমালা অনুযায়ী 40 মিটারের কম গভীর পানিতে ট্রলিং বোট চালানো নিষেধ, কিন্তু নিয়ম ভেঙে নির্বিচারে মাছ ধরায় ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। যে অঞ্চলগুলোতে মাছেরা এসে ডিম ছাড়ে, খাবার খায়, মানে অধিক সংখ্যক হারে বিচরণ করে, সেই অঞ্চলগুলোতে তারা যে অবৈধভাবে মাছ ধরছে, নিয়ম বহির্ভূতভাবে মাছ ধরছে। ফলে যে মাছের সাথে সাথে অন্যান্য নন টার্গেট যে স্পিসিসগুলো আছে, যেমন ধরেন শামুক, ঝিনুক, কাঁকড়া, বিভিন্ন ক্রেফিশ আর অ্যাকোয়াটিক ভেজিটেশন, এগুলো ওদের জালের সাথে উঠে আসতেছে। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে ব্রিডিং গ্রাউন্ড এবং প্রজনন ক্ষেত্র যেটা। এদিকে ট্রলার মালিকরা বোট চলাচলের বিষয়ে রিট আবেদন দাখিল করায় কার্যকর ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। ট্রলিং এর ব্যাপারে সরকার খুবই আন্তরিক, আশা করতেছে এটার একটা সমাধান হবে। ট্রলার মালিক যারা ট্রলিং করে ওরা একটা রিট করেছিল, সেই রিটে বর্তমানে নিষেধাজ্ঞা চলতেছে। সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে বরগুনায় রয়েছে অন্তত 50টি। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এসব বোটের দৌরাত্ম্য কমাতে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনায় ঘন কুয়াশা ও তীব্র শীতের সূর্যের দেখা মিলছে না। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, কি বলছেন খেটে খাওয়া মানুষ, জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, গত দুদিন ধরে নেত্রকোনা জেলার, বিশেষ করে এই নেত্রকোনা একটি হাওড়াঞ্চল, তো এই যে জেলার 10টি উপজেলা রয়েছে, হাওড়াঞ্চল সহ এখানকার সাধারণ মানুষ কিন্তু
গত দুদিনের যে শীতের তীব্রতা, সেই তীব্র শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ কিন্তু চরম কষ্টের মধ্যে তারা দিন যাপন করছেন। বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা কর্মজীবী মানুষ, তাদের কিন্তু ভোর থেকেই তারা কর্মের সন্ধানে ঘর থেকে বের হতে হচ্ছে। আর এতে দেখা দিচ্ছে তাদের চরম দুর্ভোগ। যারা যানবাহন চালান, বিভিন্ন রিক্সা, অটো রিক্সা, আমি এরকম অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সারা দিনেও কিন্তু সূর্যের দেখা তারা পাচ্ছেন না গত দুদিন ধরে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই যে তীব্র ঠান্ডায় কিন্তু একেবারেই যারা শিশু রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের কিন্তু অনেক রোগবালাই বৃদ্ধি পাচ্ছে এবং নেত্রকোনা জেলার যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, সেই সব হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া এবং বয়স্ক লোকদের যে আপনার শ্বাসকষ্টজনিত রোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে এখানে যদি একটু দেখাতে চাই, এই যে আমাদের এখানে একজন চালক রয়েছেন, গাড়ির চালক, আমরা একটু ওনার কাছে একটু জানবো যে আচ্ছা এই যে ঠান্ডায় আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের এলাকার মধ্যে ঠান্ডা, এই ঠান্ডা লাগে আপনার বাড়তি জ্বালায় আপনার গাড়ি বাউন লাগে। আগে কামাইতাম 500, এখন কামাই লাগে 200। এরপরে যে আপনার কোন সময় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই বলা যায় না। আপনারা শুনছিলেন যে একজন অটোরিক্সা চালক, তিনি কিন্তু বলছিলেন যে ঠান্ডার যে তীব্রতার কারণে তাদের অনেকটা, তাদের যে প্রতিদিনের আয়, সেই আয় কমে গেছে। আমি এখানকার একজন বাসিন্দার সাথে একটু জানবো, আচ্ছা ঠান্ডায় আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? ধন্যবাদ। গত 2-3 দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা, যে কারণে শিশুদের নিউমোনিয়া রোগ সহ বয়স্কদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং এই শীতে অনেকটাই মানুষের ক্ষতির দিকে চলে যাচ্ছে আর কি। আমি আচ্ছা এখানে একজন বলছিলেন যে আসলে এই যে একজন অটোরিক্সা চালক, এখানকার একজন বাসিন্দা, তারা কিন্তু আমাকে জানাচ্ছিলেন যে ঠান্ডার কারণে তাদের কি কি সমস্যাগুলো হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা স্থানীয় যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। আজকে সকাল 7টা পর্যন্ত কিন্তু নেত্রকোনার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে দুপুরের দিকে কিছুটা ঠান্ডা কম থাকলেও, কুয়াশা কিছুটা কমলেও সূর্যের দেখা কিন্তু মিলে না। তাছাড়া বিশেষ করে সন্ধ্যার পর থেকেই তীব্র শীত এবং কুয়াশা শুরু হয়, আর রাতে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে। এর মধ্যেই কর্মজীবী মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করে তারা কিন্তু তাদের কর্মে বের হচ্ছেন। এই ছিল আমার কাছে শীতের তীব্রতার সর্বশেষ পরিস্থিতি। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। শীত শুরু হলেই পরিযায়ী পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে চারপাশ, যা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে ছুটে আসা পাখিপ্রেমীরা। বলছি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রামরাই দিঘির কথা, যেখানে প্রতি শীতে এক ঝাঁক পরিযায়ী পাখি আসে। পাখিদের আগমনে পুরো দিঘির জলাশয় সেজেছে এক নতুন রূপে। স্থানীয় প্রশাসন বলছে পাখিদের নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখছেন তারা। সহকর্মী শাকিল আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত রানীশংকৈল উপজেলা। এ উপজেলায় 42 একর জমি জুড়ে অবস্থিত প্রাচীন রামরাই দিঘি। প্রতিনিয়ত এখানে দর্শনার্থী আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। প্রতিবারের মতো এবছরও শীত মৌসুমে রামরাই দিঘিতে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। প্রাচীন ও সর্ববৃহৎ রামরাই দিঘিটি এখন যেন পাখির কলতানে মুখরিত। ঝাঁকে ঝাঁকে পাখির সমাগম হয়েছে এখানে, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। পাখির কিচিরমিচির শব্দ আর উড়াউড়ির দৃশ্য ধারণের চেষ্টায় মেতেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা চালাচ্ছেন। দর্শনার্থীরা মুগ্ধ হলেও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। সাইবেরিয়া থেকে আগত, যেটাকে আমরা অতিথি পাখি বলে থাকি, সেই পাখিকে আমরা দেখার জন্য এসেছি। শীতকালে রামরাই দিঘিতে পাখি বিকাল টাইমে দেখতে আসি। ডেলি ঠান্ডা শীতেই আসে, পাখিদের নাতিদেরকে দেখতে আসছি আর কি। এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আমরা চাই যে প্রতি এটা যেন ধারাবাহিকভাবে সুষ্ঠুভাবে থাকে, যেন কোনো
কেউ পাখি শিকার না করে। খুব ভালো লাগলো, এই পাখিগুলা যেন কেউ শিকার না করে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। কেউ যাতে অতিথি পাখি শিকার করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাখিদের যেন কেউ বিরক্ত না করে সেজন্য আমরা 3 জন প্রহরী নিয়োগ করেছি এবং নিয়মিত এগুলো তদারকি করি। সেখানে 2টা স্পিড বোট ছিল, সেগুলো আমরা অলরেডি বন্ধ রেখেছি। পাখিদের এই নিরাপদ আবাসস্থল হিসাবে আমাদের রামরাই দিঘিকে যা যা সুরক্ষিত করার জন্য যা যা করণীয় আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। অবাধ নিরাপদ বিচরণ হবে মনোমুগ্ধকর পরিযায়ী পাখিদের, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।